মিরপুর 10-এর শহীদ মাহফুজুর রহমানের বাবা আব্দুল মান্নান। আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শহীদ মাহফুজুর রহমানের গর্বিত বাবা আব্দুল মান্নান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিস আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বিচারক আব্দুর রহমান স্যার, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের আইনজীবীগণ, সৌদি মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মূলত বক্তব্য দেব না, আমি শুধু দুটো কথা বলবো। আমার মাহফুজকে কিভাবে পেলাম, কিভাবে দাফন দিলাম, আগামীর বাংলাদেশ আমরা কিভাবে চাই। মাহফুজুর রহমান 16 জুলাই থেকেই আন্দোলনে ছিল, আসলে আমি জানতাম না। মাহফুজুর রহমান 10ম শ্রেণীর ছাত্র ছিল আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের, মিরপুর 11। 18 জুলাই সে আন্দোলন করে সারাদিন খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আসরের পরে সে বাসায় গিয়ে বলছিল তার চেহারা বিবর্ষ হয়ে গেছে, কাঁদানে গ্যাস ট্যাস খাইছে। তখন প্রশ্ন করছিলাম, কোথায় গেছিলে? বাবা, আমি তো আন্দোলনে গেছিলাম। কেন? তোমার কি সে বয়স হয়েছে? তোমার মাত্র 16টি বছর বয়স, তুমি তো এখন শিশু। বলছিল, বাবা আমার বয়স হয় না, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে। আপনি বলেন, রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র আবু সাইদকে কিভাবে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করলো, আর আমি একজন ছাত্র হয়ে তার প্রতিবাদ করব না, এটা বাবা হতে পারে না। আমি তারপরে বলছিলাম এ সম্ভব না, তুমি বাচ্চা মানুষ। পরের দিন শুক্রবার বেলা 1টা পর্যন্ত আমার সাথেই ছিল। এরপর বলছিলাম, তুমি চলো জামাতে নামাজ পড়বো একসঙ্গে, জুম্মার নামাজ। বলছি, তুমি যাও, আমি আসছি। আমি না, আমার সাথে আসো। তো নিজের হাতে কাপড় চোপড় পরিষ্কার করেছে, ইস্ত্রি করেছে, এরপর খুশবু মেখেছে, আতর মেখেছে। এরপরে সে মাকে বলছে লিফটের কাছে এসে, আম্মু আমি আসতেছি, আল্লাহ হাফিজ। এটাই ছিল শেষ কথা। সারাদিন খুঁজে না পেয়ে ঠিক মাগরিবের পুরো আসরের পরেই আমি বেরোছি খুঁজতে, দেখি রাস্তায় বের হবার মতো নাই, শুধু গুলি আর আওয়ামী লীগের সেই সমস্ত সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি সোজা নিয়ে দৌড়দৌড়ি করতেছে। আমি মাহফুজের স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে একটা ফোন আসছে। মাহফুজের সহপাঠীরা ফোন দিছে, আঙ্কেল বাসায় আসেন। কেন? মাহফুজ বুলেট খেয়েছে। আমি সেখানেই লুটে পড়েছিলাম। সারা রাত খুঁজে কোথাও না পেয়ে পরের দিন সকালে ঢাকা মেডিকেল না পেয়ে শেষ পর্যন্ত সরারদি হাসপাতালে বেলা 11টায় মাহফুজকে পেয়েছিলাম মর্গে গিয়ে। সেদিন আমার মাহফুজের লাশটা পর্যন্ত তৎকালীন ওই হাসপাতাল কর্তৃপক্ষ দিতে চায় নাই। আমি পা জড়িয়ে ধরে বলছিলাম, আমি কোনো বিশৃঙ্খলা করব না, আমার লাশটা ভিক্ষা দেন। সেদিন 5,000 টাকা ঘুষ দিয়ে তারপরে আমি আমার ছেলের লাশকে আমি গ্রহণ করেছিলাম। আমার মাহফুজের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তার প্রধান শিক্ষক রাজাকারের বাচ্চার জানাজা এখানে হতে দেওয়া হবে না। আমার বাসায় মাহফুজের লাশটা আমি নিতে পারিনি, আওয়ামী সন্ত্রাসীদের
জন্য। এরপরে আমি যখন বাড়িতে গিয়েছিলাম রাত 12টায় দাফন দিলাম। এরপর থেকে আমাকে সে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন আমাকে পিটিয়ে হত্যা করবে বলে আমাকে বলা হয়েছিল। আমি পালিয়ে এসে বরগুনা পাথরঘাটায় গিয়ে 5ই আগস্ট পর্যন্ত ছিলাম। এরপরে আমি এলাকায় এসেছি। বিজ্ঞ আইনজীবীগণ, বিচারক মন্ডলী, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার চাওয়া, আমি 71-এর যুদ্ধ দেখেছি। আমি ঢাকা সহ সারা বাংলাদেশে আমি কোথাও দেখিনি একই দিনে এতগুলি লাশ পড়েছে। 71-এর যুদ্ধেও একই দিনে এত লাশ পড়েনি, ছড়াই ছিটায় পড়েছে। সেদিন মিরপুর 10 নম্বরে ছিল শুধু লাশের স্তূপ। আমি আপনাদের কাছে আমার চাওয়া, বাংলাদেশে আর কোনদিন কখনো আর কোনো ফ্যাসিস্ট জন্মগ্রহণ না করে, আর কোনো দুর্নীতি এবং কোনো প্রকারের যেন অসামাজিক কার্যকলাপ না হয়। একটি সোনার বাংলাদেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, যাতে আমাদের এই সন্তানদের রক্তের বিনিময়ে যখন নতুন বাংলাদেশের একটি বাতাস বইছে, আপনাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার মায়েরা, আমার বোনেরা রাত্র 3টার সময়ও তারা তাদের ইজ্জত আবরু নিয়ে একেবারে স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। মানুষ তার সম্পদের যেন গ্যারান্টি পায়, কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।